যে বড়াল নদীটাকে সরকার আমরা সকলে বাঁচাতে চাই বলেই আমি এখানে এসেছি। বড়াল নদীটা বাঁচানোর জন্য কয়েকটা বিষয় আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। এক হচ্ছে 1960 সালে 70 সালে আপনি যেভাবে বড়ালের সংজ্ঞা দিয়েছেন, বর্ণনা দিয়েছেন, এখন আর সেভাবে বর্ণনা দিতে পারবেন না। তার কারণ হচ্ছে উজানে বাদ দিয়ে আমাদের পানির প্রবাহটা কমিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য আমাদের জন্য আরও বেশি জরুরি যে আমাদের ভূখণ্ডে যে নদীগুলো আছে আমরা যেন এগুলোর আর কোনো বাড়তি ক্ষতি না করি। উজানের অনেক কিছুর উপরই তো আমাদের নিয়ন্ত্রণ নেই, কিন্তু আমাদের ভিতরে যেটুকুন প্রবাহিত হচ্ছে সেটুকুনের যেন আমরা বাড়তি কোনো ক্ষতি না করি, এটা নিশ্চিত করা হচ্ছে আমাদের কাজ। এখন যখন এখানে স্লুইস গেটগুলো হয়েছে এটা নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়ে হয়েছে, এটার পক্ষেও নিশ্চয়ই একটা জনদাবি ছিল। এখন দেখা যাচ্ছে যে যে উদ্দেশ্য নিয়ে এগুলো করা হয়েছে রেগুলেটরগুলো, সেই বন্যা নিয়ন্ত্রণ, সেটা এখন আর অতটা বড় বাস্তবতা না। এখন বরং বাস্তবতা ঘুরে গেছে। বাস্তবতা এখন হয়ে গেছে নদীতে পানি না থাকা, নদীতে নাব্যতা না থাকা এবং এর ফলে আশেপাশের এলাকার মানুষের পানি না পাওয়া। তো আমার কাছে যতগুলো অভিযোগ এসছে বড়াল নদী নিয়ে তার একটা বড়ই হচ্ছে যে এখানে পানি উন্নয়ন বোর্ডের অনেকগুলো অবকাঠামো হয়ে গেছে, যে অবকাঠামোগুলো এই যে প্রবাহ কমে যাওয়া নদীটাকে আরও মেরে ফেলতেছে। এখন সেই অবকাঠামোগুলো যদি ধরেন আমি সরিয়ে দিলাম আজকে, তাহলেই কিন্তু পানি অটোমেটিক্যালি আসবে না। কারণ হচ্ছে কোনো কোনো জায়গায় নদীর তলদেশ উঁচু হয়ে গেছে, সেখানে আপনি খনন না করলে, শুধু যদি আপনি অবকাঠামোগুলো সরিয়ে দেন তাহলে কোনো লাভ হবে না। তো আমি চারঘাটে গিয়ে যেটা দেখে আসতাম সেটার কথাটা বলি। সেটা হচ্ছে ওই স্লুইস গেটটা যদি আমি শুধু গেটটুকুন সরিয়ে দিই, পানির প্রবাহটা ঠিক করে দিই এবং একটু খনন করি, ওখানে বেশি খনন লাগবে না, তাহলে পানির প্রবাহটা নন্দকুঞ্জ পর্যন্ত বেড়ে আসবে। কিন্তু এই নন্দকুঞ্জ থেকে যে ডাউনের ব্যাপারটা, সেখানে আমাকে আরও অনেক বেশি খননের দিকে যেতে হবে। এবং এই যে এখানে যে স্লুইস গেটটা দেখলাম, এইটা আসলে আমি এখন তো বর্ষার শুরু, এখনই যে পরিমাণ পানি দেখলাম, তার মানে তো শীতের সময় এখানে পানি থাকে না বললেই চলে। যেখানে পানিই নাই সেখানে আমি স্লুইস গেটটা দিয়ে করছিটাকে, এটা তো একটা বড় কথা। আর স্লুইস গেট যদি আমি ঠিক মতন অপারেট না করি তাহলে বাইরের উচ্চতা ভিতরের উচ্চতা একটা তফাৎ হয়ে গিয়ে একদিকে কাজ করলে আমার হয় না, তখন আমার কাজ আরও বেড়ে যায়। ফলে বড়ালটাকে বাঁচাবার জন্যই আমরা এসেছি। বড়ালটা অবশ্যই সিএস খতিয়ান ধরেই হবে। যদি কোনো কারণে নদীর স্বাভাবিক প্রবাহ সিএস থেকে সরে যায় তখন আরএস এবং বিএস এর প্রশ্ন। নদীর স্বাভাবিক প্রবাহ যদি সিএসএই থাকে তাহলে সিএস ধরেই হবে। পানি উন্নয়ন বোর্ডকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সকলের সাথে কথা বলে, শুধু তাদের উপকারভোগীদের সাথে তারা কথা বলবে না, সকলের সাথে কথা বলে। ডিসি মহোদয়রা আছেন, ইউএনও মহোদয় আছে, আপনারা আছেন, সবচেয়ে বড় কথা। কারণ এই নদীটা হচ্ছে জনগণের সম্পত্তি, এটা ডিসিরও সম্পত্তি না, ওটার খতিয়ানে আছে, কিন্তু সম্পদটা তো আপনার আমার। তো এইটা সকলের সাথে মিলে তারা অতি দ্রুত, আমি হয়তো তাদেরকে ঈদ পর্যন্ত সময় দেব, একটা পরিকল্পনা তাদের করাই আছে যে চারঘাটের গেটটার এবং এটার গেটটা যদি আমরা তুলে দিয়ে রাখি তাহলে কতটুকুন খনন লাগবে, প্রথম দফায় কতটুকুন খনন আমাদের সাধ্যে কুলায় ওটা আমরা করে যেতে পারি কিনা, আর দ্বিতীয় দফার প্রকল্পটা আমরা অনুমোদন করে দিয়ে যেতে পারি কিনা, এটাই হচ্ছে আমাদের আপাতত। বাংলাদেশে ইটভাটার সংখ্যা 10,500, এর মধ্যে অবৈধ ইটভাটাই 6,000-এর উপরে। অবৈধ কেন? এগুলোকে পরবর্তী সময়ে ইটভাটা নিয়ন্ত্রণ আইনটা সংশোধন হওয়ার কারণে একটা নিষিদ্ধ সীমানার মধ্যে পড়ে গেছে। আমার ম্যাজিস্ট্রেট আছে কয়টা? 6টা। এই 6টা ম্যাজিস্ট্রেট দিয়ে 6,500 ইটভাটার বিরুদ্ধে লড়াই চালানো একটা অসম লড়াই। কিন্তু এবার আমরা প্রাধিকার ধরে ধরে যাচ্ছি। যেমন ধরেন পার্বত্য চট্টগ্রামে যাতে ইটভাটা চলতে না পারে, নোয়াখালীর একটা উপজেলায় 53টা আছে, এবার চেষ্টা করেছি, পারিনি, আগামীতে চেষ্টা করব। ঢাকার কতগুলো জায়গায় ইটভাটার কারণে ঢাকার বাতাসটা পৃথিবীর সবচেয়ে দূষিত বাতাস, সেখানে নো ব্রিক ফিল্ড জোন ঘোষণা। আর আমার ইটের চাহিদা আছে বলেই ইট উৎপাদিত হচ্ছে, এটা যেন বিকল্প হয়। আমরা তো আগে জানতাম 2025-এর পরে সরকারি কোনো নির্মাণে আর ইটভাটা ব্যবহার হবে না, সে মোতাবেক ঘোষণা দিয়েছিলাম। দায়িত্ব নিয়ে এসে দেখি যে সেই কাজের কিছুই আগায় নাই। যেহেতু কিছুই আগায় নেই, আগানোটা শুরু করে অন্তত যদি 20-30 ভাগ সরকারি কাজে পোড়ানো ইট থেকে ব্লকে যেতে পারি, তখন সামগ্রিকভাবে আমরা সমস্যাটা একটা মোকাবেলা করতে পারি। সে সকল বিষয় এখন আর আমার হাতে নাই। যখন আমি বেলায় থাকতাম তখন আমার হাতে, কিন্তু সরকারে থাকলে এই কথা বলা যায় না, সব দায়িত্বই নিতে হয়। বালু উত্তোলন করলে আমাকে ফোন করেন, কিন্তু বালু হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের বিষয়। পাথর তুললে আমাকে ফোন করেন, ওটা হচ্ছে খনিজ সম্পদের বিষয়। ফলে ওইখানে আমি আপনাদের অভিযোগ পেলে কথা বলি। নদী রক্ষা কমিশন আমার মন্ত্রণালয়ের অধীনে না, এটা হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে। হ্যাঁ, ফলে ওই প্রশ্নটা ওই মন্ত্রণালয় করুক। নদীর প্রাণ ফিরিয়ে আনা না, ধরেন আমি 53-54 বছরে যা নষ্ট করেছি, দখল করে, দূষণ করে,
পরিবেশগত প্রভাব নিরূপণ না করেই অবকাঠামো দিয়ে এবং এক ধরনের জেদ করে যে আমি যা বলেছি তাই সঠিক, আর কোনো মানুষের কথা সঠিক না, এইটা করে যে ক্ষতিটা আমরা করেছি এটা 1-1.5 বছরের সরকারের পক্ষে পুরো সমাধান করে যাওয়া সম্ভব না, তবে রূপরেখা করে যাওয়া সম্ভব। যেমন আমরা প্রত্যেকটা বিভাগে একটা করে নদী নিয়েছি, আসলে প্রতিটা জেলাতেই একটা করে নদী দখল দূষণ মুক্ত করার পরিকল্পনা নিয়েছি, কিন্তু সেটুকুন কাজ করে যাওয়ার আমরা সময় পাবো না। ফলে প্রতিটা বিভাগে একটা করে নদী, 8টা নদী আমরা নিয়েছি এবং কক্সবাজারের একটা আর ঢাকার 4টা, এই 4টা নদীর পরিকল্পনা করে বাজেট এনে কাজ শুরু করে দেওয়া যাওয়ার চেষ্টা করব।